কেস 3 বলে হেডিং কর। কেস 3 যেটা হচ্ছে যে দেখ, কেস 1 যেটা ছিল সেটা হচ্ছে পুরোপুরি ইনফাইনাইট, মানে এদিকে পুরোপুরি ইনফাইনাইট। কেস 2 যেটা ছিল সেটা হচ্ছে সেমি ইনফাইনাইট, মানে হয় উপরের দিকে বা এই লেভেল থেকে পুরো উপরের দিকে, যে কোনো একটা দিকে ইনফাইনাইট চলে গেছে, আর একটা দিক আমার চোখের সামনে থাকবে। ঠিক আছে, মানে চোখের সামনে থাকবে মানে পি পয়েন্টটা এখানে থাকবে। ঠিক আছে, আর 3 নাম্বার যে কেসটা সেটা হচ্ছে দ্য পয়েন্ট লেখ যে ম্যাগনেটিক ফিল্ড due to point lying on the square ঠিক আছে, তার মানে কি দুটো কেস হতে পারে। একটা হচ্ছে তারটা যদি এই রকম হয়, তারের মাথার উপরে এই পয়েন্টটাতে, ঠিক আছে, এটা একটা কেস হতে পারে। আর একটা কেস হতে পারে এই যদি তারটা হয় তো তারের উপরের একটা পয়েন্ট হয়। ঠিক আছে, এই দুটো কেসটাতে হয় এখানে নয় এখানে, দুটো একই। আমি এইটা করব, তাহলে এইটা তুই নিজেই করে নিতে পার। আচ্ছা, তো এটা মুছে ফেললাম। পি পয়েন্টটা এখন এইখানে, তোরা কিচ্ছু করবি না, এখানে আমি আগে ড্রয়িংগুলো করি তারপরে। এবার ঘটনাটা ভালো করে বোঝ। পি পয়েন্টটা যখন এইখানে ছিল তখন আমার হরাইজন্টাল লাইন ছিল এইটা, এর উপর থেকে আমি এই অ্যাঙ্গেলটা মেজার করেছিলাম, এইখান থেকে এই অ্যাঙ্গেলটা মেজার করেছিলাম, এবং এইটা হচ্ছে θ1 ছিল, এটা θ2 ছিল। ঠিক আছে, এবার এই পয়েন্টটাকে আমি টেনে যখন উপরে তুলে দিয়েছি, একটুখানি উপরে তুললাম, তাহলে দেখ এই θ2 যে অ্যাঙ্গেলটা সেটা কমতে শুরু করলো, আর এই অ্যাঙ্গেলটা বাড়তে শুরু করলো। কীভাবে দেখ, আমি সেকেন্ড ড্রয়িংটা করছি। এই পি পয়েন্টটাকে এইখানটা তুলেছি, ঠিক আছে, ঠিক আছে, এই জায়গাটা তুলেছি। তার ফলে কি হলো, হরাইজন্টাল যে লাইনটা সেটা এইটা হয়ে গেল, এবং এইখান থেকে এই পয়েন্টটা এবং এখান থেকে এই পয়েন্ট, তুই নিজেই যদি লক্ষ্য করিস তাহলে এখন যে θ1 আর θ2, এইটুকুনিটা হয়ে গেল θ2, আর এই জায়গাটা হয়ে গেল θ1, তাই তো। এবার এই জায়গাটা θ1 যদি হয়, তুই নিজেই বল θ1 এর বৃদ্ধি হয়েছে, মানে ইনক্রিজ হয়েছে। θ1 তলার অ্যাঙ্গেলটা বেড়েছে, আর θ2 যেটা ওপরের অ্যাঙ্গেলটা ছিল সেটা কমেছে, নাকি না? শুনতাম, বোঝা গেল না? গেল না? এরপরে পয়েন্টটাকে আরেকটু ওপরে তুললাম, এবার গ্রিন কালি দিই এইখানে, ঠিক আছে। এর ফলে হরাইজন্টাল লাইনটা হয়ে গেল এইখানে,
হরাইজন্টাল লাইন থেকে তলার অ্যাঙ্গেলটা তো বাড়ছে, এটাতে কোনো আপত্তি আমার নেই, কিন্তু যে অ্যাঙ্গেলটা এতক্ষণ ওপরে অ্যাঙ্গেল ছিল সেই অ্যাঙ্গেলটা নিচে চলে গেছে। তার মানে θ1 এইটা, θ1 স্টিল বাড়ছে, আগেরগুলোর থেকে এটা বড় হয়েছে, কিন্তু θ2 আগে যেটা ছিল উপরের দিকে ছিল, এখন অ্যাঙ্গেলটা নিচের দিকে হয়ে গেছে, যার ফলে কি হয়েছে, -θ2 হয়েছে এই অ্যাঙ্গেল। তাই না? এটা নিচে চলে গেছে, তো এই লাঠিটা তো আগে ওপরে ছিল, নাকি না? এবার এই পয়েন্টটাকে তুই এইখানে নিয়ে চলে আয়, একদম একটু কাছে নিয়ে চলে আয়। এবার আমি ইয়ে দিয়ে আঁকছি, গোল্ডেন দিয়ে আঁকছি। এটাতে কি হলো, হরাইজন্টাল লাইনটা এখন এখানে চলে এলো, ঠিক আছে? আচ্ছা, একটা কাজ করলে হয়, পয়েন্টটা আমি এখানেই নিচ্ছি, একই লাইনের ওপর নিচ্ছি, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। আমি বাদিকে আস্তে আস্তে সরাচ্ছি, বুঝতে পারলি? তাহলে এখন পি পয়েন্টটা আমার এইখানে, তাহলে হরাইজন্টাল লাইন আমার এখন এইটা, এই গ্রিন কালারের লাইনটাই আছে। তো এই অ্যাঙ্গেল আর এই দিকের অ্যাঙ্গেল, তার ফলে θ1 যেটা আগেরটায় ছিল সেটা স্টিল মানে বেড়েছে, এই অ্যাঙ্গেলটা θ1 বেড়েছে, আর θ2টাও কিন্তু আগেরটার থেকে বেড়েছে। দেখ, খালি ডিরেকশনটা -2 হয়েছে, মানে মাইনাস হয়েছে কারণ ও নিচের দিকে নেমে গেছে, কিন্তু θ2টা যদি আগে -30 ডিগ্রি থাকতো তাহলে সেটা এখন বেড়ে ধরে নে মোটামুটি -60 কাছে গেছে। তুই বলতেই পারিস যে -30 তো বড় সংখ্যা, না, এখানে মাইনাস আর প্লাসটা দেওয়া হচ্ছে উপর দিক নিচের দিক বোঝাতে, কোঅর্ডিনেট সিস্টেমে যেরকম হয়, কিন্তু ম্যাগনিটিউডের দিক থেকে কিন্তু θ2টা বেশি আছে সেকেন্ড কেসটাতে, মানে অরেঞ্জ কালারের কেসটাতে। এর ফলে যখন এর পরে যখন পয়েন্টটা একদম এখানে চলে এসছে, দেখ দুটোই 90 ডিগ্রি হয়ে যাবে, একদম স্ট্রেট লাইন হবে। এবার যদি ধরে নে আমি ব্ল্যাক দিয়ে করি, পি পয়েন্টে আমি লাইন নিয়ে চলে এসেছি, তো তার ফলে কি হচ্ছে, হরাইজন্টাল লাইন হয়ে গেছে এইটা, ব্ল্যাকটা হারিয়ে ফেললাম, পয়েন্টটা কোথায় গেল, এই যে এইটা হচ্ছে হরাইজন্টাল লাইনটা, এবং এখান থেকে এই হচ্ছে একটা লাইন, আর এই হচ্ছে আর একটা লাইন, নাকি না? তার ফলে দুটোই 90 ডিগ্রি হয়েছে। কিন্তু যে বেসিক ডিফারেন্সটা হয়েছে সেটা হচ্ছে এইটাতে θ2 এর ভ্যালুটা হচ্ছে -90, আর এই θ1 এটা যেমন 90 ডিগ্রি হওয়ার সেরকমই 90 ডিগ্রি হচ্ছে। বুঝতে পারলাম? তাহলে যদি পয়েন্ট আমার উপরের দিকে চলে যায়, তাহলে অ্যাট দিস কন্ডিশন θ2 হচ্ছে -90 ডিগ্রি আর θ1 হচ্ছে +90 ডিগ্রি। নোটেশনটা আমি θ2 দিলাম, মাইনাস তো এইখানে মাইনাসটা আমি বসিয়েছি, ভ্যালুতে আমি -90 বসিয়েছি, -θ2 ওটা লিখছি না, ওই -θ2 মানেই হচ্ছে -90। কি বললাম বোঝা যাচ্ছে না? তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলাটা কি ছিল? ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু স্ট্রেট লাইন এটা ছিল B = μ0/4π
I/R sin theta 1 প্লাস sin theta 2। তাহলে এক্ষেত্রে ভ্যালুটা আসবে, ওই জন্য I/R sin theta 1 মানে 90 ডিগ্রি মাইনাস, আচ্ছা প্লাস দিয়ে sin মাইনাস 90, আলটিমেটলি এটা 0। বুঝে? ওই জন্য ছোটবেলায় একটা এক্সপেরিমেন্ট করা হতো। এক্সপেরিমেন্টটা এটাও ছিল যে একটা তারের মধ্যে, এটা লিখে নে তারা বলছি, কাকলির পুত্র আবার বিয়েতে মমতা ব্যানার্জি যা উপহার দিচ্ছিল ফেরত দিয়ে দিচ্ছে। কাকলি ঘোষ বস্তিবাড়ি চিনিস? কি চিনিস? কাকলি ঘোষ দস্তিদারকে চিনিস না? কিভাবে রিভিউ এর নেতা ছিল, চিনিস? দেখেছিস? সুইচটা দে। আচ্ছা হয়েছে তো তাহলে। আচ্ছা এই একটা এক্সপেরিমেন্ট ছোটবেলায় তোদের বইতে, মোটামুটি সব ক্লাসেরই সব বোর্ডেরই বইতে ছিল, যে এরকম একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এই তারের ওপর যদি আয়রন ফিলিং ফেলে দিতিস তাহলে এর নিচের দিকে পড়ে যেত। হ্যাঁ এইটা তাহলে কি প্রুফ করতো? আয়রন ফিলিং মানে লোহার গুঁড়ো। এটা প্রুফ করতো এটাই যে তারটা কোনোদিন ম্যাগনেটে পরিণত হয়নি। তারের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতো, কিন্তু ওয়্যারটা কোনোদিন ম্যাগনেট হয়নি। বাংলাতে একটা বিখ্যাত কথা ছিল যে তারটি নিজে চুম্বকিত হবে না, ঠিক আছে? তারের চারপাশে, তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তারটি নিজে চুম্বকত্ব লাভ করে না। আর ইংরাজিতে ছিল যে তারটা কোনোদিন ম্যাগনেটাইজড হবে না। তো এইটা হচ্ছে তার রিজন, ঠিক আছে? তার যদি নিজে চুম্বক হয়ে যেত, আজকে তুই সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু পেতিস, ঠিক আছে? তাই জন্য তার থেকে বেরিয়ে যেই তুই আর এর একটা ভ্যালু বসাবি, তখন তুই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু পাবি, আদারওয়াইজ পাবি না। কি বললাম বুঝলি? এটা ছিল কেস 3। তার নিজে কোনোদিন ম্যাগনেটাইজড হবে না। এই যে কপার তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তারের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করছে, কিন্তু তার নিজে কোনোদিন ম্যাগনেটাইজড হবে না। কপার কেন, তুই আয়রন নিলেও এই সেম ঘটনা হবে, ঠিক আছে? তো মেটেরিয়ালকে ম্যাগনেটাইজ করার জন্য আমাদের সেকেন্ড চ্যাপ্টার আছে, সেটা মেটেরিয়াল ইন, মানে ম্যাগনেট ইন মেটেরিয়ালের চ্যাপ্টার মধ্যে আমরা জানবো যে কী করে মানে একটা মেটেরিয়ালকে ম্যাগনেটাইজিং কনভার্ট করা যায়, ম্যাগনেটিকে কনভার্ট করা যায় ম্যাগনেট মেটেরিয়ালে, ঠিক আছে? যেটা আমাদের এইখানে চ্যাপ্টারে নেই। এখানে আমরা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করব, মেটেরিয়াল মানে ম্যাগনেট ইন মেটেরিয়াল এটা আমরা প্রডিউস করতে পারবো না, এটা সাফিসিয়েন্ট নয় ম্যাগনেট তৈরি করার জন্য। আচ্ছা
তো এই ছিল কেস 3। এরপরে আমি সার্কুলার ফিল্ড করিয়েছিলাম, মানে সার্কুলার রিজিয়ানে। আজকে আমি সার্কুলার রিজিয়ানের একটা কেস করাবো, ওটার পরেই লেখ যে এটা কেস একটাই হয়, জাস্ট কেস 1 লেখ। লেখ যে ম্যাগনেটিক ফিল্ড due to an arc length। তার মানে বেসিক্যালি বুঝতেই পারছিস যে এটা একটা আর্কের মধ্যে দিয়ে কারেন্ট যদি পাস করে তাহলে সেক্ষেত্রে তোর কি হবে। এবার আর্ক লেন্থ মানে হচ্ছে এখানে সার্কেলটা কমপ্লিট নেই, মানে সার্কুলার যে ফিল্ড, মানে সার্কুলার যে ওয়্যারটা নিয়েছিস সেটা কমপ্লিট নেই, এরকম একটা আর্ক হিসাবে করা আছে। তো সেটার জন্য আমাদের যদি কারেন্ট এদিকে যায়, তো তার জন্য যে সিস্টেমটা সেটা হচ্ছে এর যে সেন্টারটা আছে, এই সেন্টারে তারের এন্ডটা একটা অ্যাঙ্গেল পারফর্ম করবে, সেটা তুই যে লেন্থেরই নিস না কেন, থিটা। আর তার যদি পুরো হয়ে যায় তাহলে ওটা 2π হয়ে যাবে। তো সেটা আমরা অলরেডি করে ফেলেছি। এখানে যেটা হবে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড B ইকুয়ালস টু, ওর ফর্মুলাটা কী ছিল টোটালটার জন্য, কী ফর্মুলাগুলো মনে করতে পারবি, বলতে পারবি? টোটাল সার্কেলের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা বাড়িতে লাস্ট ওই দিনই পড়া হয়েছে। μ0 I/2r, আর মানে রেডিয়াস, এইটার সাথে মাল্টিপ্লাই হবে θ/2π। ঠিক আছে, কেউ এটাকে অনেক বইতে θ/360ও লেখা আছে, কোনো ব্যাপার না একই। ঠিক আছে, আমি আর এক লিখে দিলাম যেটা তোর খুশি সুবিধা করিস। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলার সেটা। কারণ তোকে আর একটু বাদেই একটা অঙ্ক দেবো আমি, যে অঙ্কটাতে এই ফর্মুলাগুলো কাজে লাগে। লেখ, একটা কোশ্চেন বলছি, এটাকে লিখে নে। সেন্ট জোসেফ কবে স্কুল খুলবে? আর বাণীবার্তি আচ্ছা দেখ, কোশ্চেনটা হচ্ছে যে এরকম একটা তারের সেট আপ আছে, এই সেন্টারে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কত, কারেন্ট হচ্ছে 5 অ্যাম্পিয়ার, এই রেডিয়াসটা হচ্ছে 1 মিটার। তাহলে ক্যালকুলেট দ্য ম্যাগনেটিক ফিল্ড ফর দিস সিস্টেম করে ফেল বুদ্ধি করে। এই তারটা এদিকে ইনফাইনাইটলি আছে, এদিকে ইনফাইনাইটলি আছে।
ও ভালো। भोपाल में भारत का पहला एलगी ट्री लगाया गया है, जिसे लगभग 20 से 25 पेड़ों के बराबर माना जा रहा है। 1 মিটার। রেডিয়াস আছে। কোনটা কি কত হবে? এই ফোনটা হয়ে গেল।
দেখ, এই যে দুটো তার আছে, আগে দুটো স্ট্রেট তারটা দেখ। এই স্ট্রেট তারটার তার 1 মানে এ আর তার বি, এই দুটো যে ঠিক পি এর জায়গায় আছে ওটা হচ্ছে সেমি ইনফাইনাইট। একটা দিক পয়েন্টের কাছেই আছে আর একটা ইনফাইনাইট। তাহলে ওই ফর্মুলা লাগা, আর ডিস্টেন্সটা দেওয়া আছে। আর সার্কুলার যে পার্টটা আছে সেটা হচ্ছে 1/4, মানে থিটার ভ্যালু হবে 90 ডিগ্রি। 90 মানে হচ্ছে 90/360, তাহলে 1/4 দিয়ে ওই μ0I/2r θ/360 ওই ফর্মুলা দিয়ে করতে হবে। এটা হলো তিনটে সেপারেট ম্যাগনেটিক ফিল্ড। ডিরেকশনটা বার করতে হবে। যদি ডিরেকশন তিনটের একই দিকে বেরোয় তাহলে যোগ করে দিবি, রেজাল্টেন্ট ডিরেকশন অ্যাড হয়ে যাবে। যদি উল্টো পাল্টা মানে একটা ভেতরে ঢুকলো একটা বাইরে বেরোলো তাহলে মাইনাস করতে হবে, অপোজিট ডাইরেকশন হবে। তাহলে ফার্স্টে লেখ যে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু ওয়্যার এ, where a, তাহলে b1 is equals to μ0/4 পাই, i এর ভ্যালু হচ্ছে 5/r হচ্ছে 1, ওটা কত ছিল i/r, এটা দেখবি ফর্মুলা আছে, ফর্মুলাটা লেখা আছে i/r, তাহলে μ0/4 পাই 5/1 টেসলা। ঠিক আছে, আচ্ছা ডিরেকশনটা আগে দেখে নিই। এই তারটার জন্য দেখ আমি কি করব, এখানে ছোট একটা ডিএল নিয়ে নেব। এই যে ডিএল এর ডাইরেকশনটা হচ্ছে এই দিকে, এরকম কারেন্ট যেদিকে যাচ্ছে, যেখানে ডিএল নিচ্ছি সেখান থেকে পি পয়েন্টের রেডিয়াস টেনে নেবো আর, তাহলে ডিএল ক্রস আর করলে কি হবে? হ্যাঁ, তাহলে কোন দিকে হবে? স্ক্রিনের ভেতরের দিকে, তাই তো? তাহলে ইনটু দ্য প্লেন করে এখানে দিয়ে দিবি ক্রস। এবার ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু ওয়্যার বি, where b v2 equals to μ0/4 পাই, সেম এটা তো সেম হবে 5/1 টেসলা। এটাতে কোন দিকে হবে আমাকে নিজেরা বল। ইনসাইড, এটাও ইনসাইড হচ্ছে। এটা ডিএল এর ডাইরেকশন, এখানে ডিএলটাকে নিয়েছি, ডিএল থেকে পি এই দিকে, তাহলে ডিএল ক্রস আর, তাই তো? মানে এই সেম রোটেশনেই হচ্ছে, এরকম করে স্ক্রু ঘোরালে ভেতর দিকে ঢুকে যাবে। তাহলে এখানেও সেম ইনটু দ্য প্লেন। বুঝতে পেরেছিস ডিএল এর ডিরেকশনটা কি করে চেক করতে হয়? এইটা যদি পরীক্ষার খাতায় না পারিস তাহলে হয়ে গেল। আর এবার লেখ ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু কার্ভ ওয়্যার B3
V3 এর ফর্মুলা মিউ জিরো I বাই 2R থিটা বাই 360। তাহলে মিউ নট I এর ভ্যালু 5 2 ইন্টু 1 থিটা বাই 360 মানে হচ্ছে 190 বাই 360, ব্র্যাকেটে থিটা ইজ ইকুয়ালস টু 360, এই সরি 90। এই তিনটে হলো এর ডিরেকশনটা। দেখ কোথায় ডিএল নেবো বল, এখানে নিই এখানটাতে কারেন্ট এদিকে যাচ্ছে, তারা ডিএল এর ডিরেকশন এরকম হবে, তাই তো। আর পি এদিকে মানে আর এদিকে, তাহলে ডিএল ক্রস আর করলে পি হবে ইন্টু দ্য প্লেন হচ্ছে তো। এইবার এই তিনটে একসাথে অ্যাড করে দেব। মিউ নট বাই 4 পাই এর ভ্যালুটা হচ্ছে 10 পাওয়ার মাইনাস। ফাইনাল করে বল। দুটোই কি ইনফাইনাইট? কোন দিকে? হ্যাঁ দুটোই তো, এদিকে একটা ইনফিনিটি ওদিকে একটা ইনফিনিটি। তাহলে ইনফাইনাইটের ফর্মুলাটা করলে হতো না? ইনফাইনাইটের ফর্মুলাই তো করেছি, সেমি ইনফাইনাইট। ইনফাইনাইট। সেমি ইনফাইনাইট এক তার এরকম আছে, চোখের সামনে একটা পয়েন্ট আছে, মানে তারের একটা পয়েন্ট আমার চোখের সামনে, আর একটা পয়েন্ট আমি জানি না, তাহলে এটা কি কোন সেমি ইনফাইনাইট। এবার যদি এরকম হতো যে তার এরকম এদিকে এটা যাচ্ছে জানি না, পয়েন্ট এখানে, তাহলে এটা ইনফাইনাইট ফুললি। যেটা ওটার ফর্মুলা হচ্ছে 2I/R। ঠিক আছে, ক্লাস 12-এ কিন্তু মোর দ্যান 400 ফর্মুলা আছে, 462 এরকম ফর্মুলা, এই টুকরো টুকরো ফর্মুলা। ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাট পড়েই দেখবি মোর দ্যান 50 ফর্মুলা তুই পড়ে ফেলেছিস। আর ম্যাগনেট হয় বর্ষাকালে, শুরুর দিনে আমি বলেছিলাম। ঠিক আছে, সিজনাল হয়ে গেছে এখন ব্যাপারটা আমার কাছে। টোটালটা কর, অ্যাড করে আমাকে বল। ইউনিট টেসলা হবে। মিউ নটের ভ্যালু হচ্ছে 4 পাই ইন্টু 10 পাওয়ার মাইনাস 7। একটা মিউ নট থাকবে না ওখানে। মিউ নট যদি না বসাতে চাস তাহলে মিউ নট বাই 4 পাই বাইরে কমন নিয়ে বার করে দিতে পারিস। পাই এর ভ্যালু তুই ওই 3.1 ধরে নে, যা আসবে আসবে। তো নেট ম্যাগনেটিক ফিল্ড B equals to B1 plus B2 plus B3, ব্যাস আমি আর এটা অ্যান্সার লিখে দিচ্ছি। নেক্সট হেডিং কর।
magnetic field at the axis of circular loop. খুব ইম্পর্টেন্ট, এমনি বোঝানো যাবে না এটা। দেখ তোরা 10 ইয়ার্সের প্রবলেমগুলো করেছিলিস? একটা আলাদা খাতাই বানাবি। বানিয়েছিস এরকম? এরপরে আপনি বললেন না ছবি দেবেন আজকে, ক্যাপাসিটি ওটা তাহলে আজকে ছবি তুলে নিস। কোথায় পড়াশোনাটা এরকম 11-এর পরে 12-এ পুরো কমে গেল কেন বলতো? বুঝিস, একটা বই কিনতে লাগবে, নাহলে কোশ্চেনগুলো তো পাবি না। আর আমার কাছে কোশ্চেন আছে, কিন্তু ওখানে কীরকম বলতো, এক একটা বছরের 4-12টা কোশ্চেন আছে। 12টা কোশ্চেন খুঁজে খুঁজে 1 বছরের শুরু, ঠিক আছে? খুঁজে খুঁজে তোর টাইম নষ্ট হবে অনেক। আর অ্যান্সারগুলো তো সব পাবি না চটজলদি, ঠিক আছে? ওই বইগুলোতে অ্যান্সারও থাকবে। হ্যাঁ, আমি এখান থেকে এটা ম্যাগনেটিক ফিল্ডের একটা কোশ্চেন বলছি। দেখ কীরকম কোশ্চেন আসে, একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবি। এই দেখ, এক একটা ডায়াগ্রাম দিয়ে দিয়ে এরকম ডিফারেন্ট ডায়াগ্রাম দিয়ে অঙ্ক দেবে। যদি এই অঙ্কটাই তুই দেখিস, এটা নর্মালি অঙ্ক, মানে ইনফাইনাইট তার পি পয়েন্টার 2 মিটার ডিস্টেন্সে, ঠিক আছে? এই যে সার্কেল, একটা কমপ্লিট সার্কেল দিয়েছে, একটা একটু সার্কেলটা বাকি রেখে দিয়েছে, মানে এটা পুরো সার্কেলের ফর্মুলা লাগিয়ে দিলেই গেল, ঠিক আছে? তো এই ধরনের অঙ্কগুলো তুই পাবি না যদি না তুই ইয়ে করিস। এখানে যেমন যদি 3 মার্কসের কোশ্চেন দেখিস, এই যে অবটেন অ্যান এক্সপ্রেশন ফর ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্স মানেই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বি, ওরা আবার মেনশন করে দিল, মানে ম্যাগনেটিক ফ্লাক্স হলে বি বলে দিল, ওদের স্টুডেন্টের কোনো সমস্যা না হয়। অ্যাট দ্য সেন্টার অফ এ কারেন্ট ক্যারিং সার্কুলার লুপ, মানে μ0I/2R এর প্রুফটা ডাইরেক্ট দিয়েছে 2023-এর কোশ্চেন, ঠিক আছে? তারপরে অ্যাট দ্য অ্যাক্সিস অফ এ লং সলিনয়েড, এটা এখনো আসেনি, মানে পড়াইনি এখন, ঠিক আছে? এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আমার লাগবে। প্রচুর ফর্মুলা মনে রাখতে হবে। এই দেখ, 5 অ্যাম্পিয়ার কারেন্ট পাস করছে, রেডিয়াস 2 সেন্টিমিটার দিয়েছে, ঠিক আছে? নিটে হ্যাঁ অবশ্যই, এইটার সিজিএসএ ইউনিটে অঙ্ক হয় না, এটার এসআইতেই সলভ হবে, ঠিক আছে? এই যে যেমন আমি একটা তাহলে পুরো আইডিয়া পেয়ে যাব, মানে আমি পাবো না, তোরা পাবি, যে হ্যাঁ কোন টাইপের কোশ্চেন পরীক্ষায় দেয়। মানে ক্লাস 12-এ যদি ভালোভাবে দিতে হয়, সব সাবজেক্টেরই একটা করে পিওয়াইকিউ কিনবি, নাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। সিবিএসসি রেজাল্ট কিন্তু বহু বছর ধরে খারাপ হচ্ছে, নিজেরটা যাতে খারাপ না হয়, যারা ভালো তাদের ভালো হচ্ছে, মানে যারা স্ট্র্যাটেজিটা মেনটেন করে, যে একটা পিওয়াইকিউ প্রপারলি ফলো করতে হবে, মানে তোকে একটা এরিয়া সিলেক্ট করতে হবে যে এই এরিয়ার মধ্যে কোশ্চেন আসছে, কারণ বইতে তো হাজারো জিনিস লেখা আছে,
আচ্ছা, এইটা বেসিক্যালি যেটা হচ্ছে, এটা হচ্ছে এই একটা সার্কুলার লুপ আছে, এই সার্কুলার লুপের এইটা হচ্ছে অ্যাক্সিস, এই অ্যাক্সিসের মধ্যে কোথাও একটা পয়েন্ট আছে পি, যে পয়েন্টে আমার, এটা কিচ্ছু আঁকবি না এখন, আমি আগে কম্পোনেন্ট ড্র করবো তারপরে। তো এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, মানে সেন্টার থেকে পি পয়েন্ট মানে এক্স ডিস্টেন্সে কোনো একটা পয়েন্ট আছে, সেইখানে ম্যাগনেটিক ফিল্ডটা কত সেটা প্রুভ করতে হবে। সেই ফর্মুলাটা যেটা পাবো সেটা এই সেটআপের জন্য, মানে অ্যাক্সিয়াল পয়েন্টে তার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনও পাবো আর তার সাথে সাথে ভ্যালুটাও পাবো। এখন কথা হচ্ছে যে এটাতে আবার আমাকে বেসিক জায়গায় ফেরত যেতে হবে, যে তারের কোনো এক, আচ্ছা কারেন্টের ডাইরেকশন আমি এদিকে দিচ্ছি, এই দিকটা আমার সামনে আছে, ওই দিকটা পেছনের দিকটা, বোঝা যাচ্ছে? তাহলে এই দিকটা তারের সামনের দিক, আমার দিকে আছে, ঠিক আছে? তো কারেন্ট যেদিকে যাচ্ছে তাহলে ডিএল এর ডিরেকশনও সেরকম হবে। তাহলে আমি একটা ডিএলকে আমি সিলেক্ট করে নেবো এই পয়েন্ট, ঠিক একদম ওপরের পয়েন্ট। তুই এখানেও করতে পারিস, কিন্তু এখানে করলে ডায়াগ্রামটা ড্র করতে পারবি, ঠিক আছে? কিন্তু জিনিসটা একই হবে। তো এই যে ডিএল এর ডাইরেকশন সেটা হবে এরকম, ওই দিক করে একদম, কারণ এটা উপরের দিকে পয়েন্টটা, এবার একটা হাতের চুড়ির মধ্যে উপরের দিকে পয়েন্টটা সোজা টেনে দিই, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? এখানে ডবল সাইডের টেপ আছে দেখতে, এই ডবল সাইডে না, মানে কোনো সেলু টেপ আছে তো? হুম, এই যে এটা দিয়ে প্রত্যেকবার বোঝাই। এই যে, ঠিক আছে, এই যে কারেন্টের ডাইরেকশন, তাহলে আমি যদি এটাকে সোজাভাবে উপরের দিকে করে দিই, এইটাকে কারেন্টের ডাইরেকশন, তাহলে আমার সামনের দিকে কারেন্টের ডাইরেকশন হচ্ছে উপরের দিকে, তাহলে এই অনুযায়ী পিকচারটা আছে। তাহলে আমি কি করব, একদম টপ পজিশনে একটা ডিএলকে নিয়ে নিলাম, যে ডিএল এর ডাইরেকশনটা এরকম ভাবে আছে, এই হচ্ছে ওই ডায়াগ্রাম, ঠিক আছে? এবার ডিএল থেকে পি পয়েন্টে একটা স্ট্রেট লাইন টানতে হয়, তো সেইটাকে আমি টানলাম, এই হচ্ছে পি পয়েন্টে আমি একটা লাইন টানলাম, যেটা আমার বায়োসাভার লতে আর বলে দেওয়া ছিল, সেটাকে আমি এখানে ইউ দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। মানে ডিএল থেকে ইউ এর ডিস্টেন্স, আর ডাইরেকশনটা কিন্তু পি পয়েন্ট যেদিকে হয় সেই দিকে, ঠিক আছে? তাহলে যদি তুই এই ছবিতে আনতে চাস ডিএল এর ডাইরেকশন, আর এখান থেকে এই যে অ্যাক্সিসটা আছে, এই অ্যাক্সিসের উপর থেকে এইরকম একটা পয়েন্ট সিনারি আমার এখন দাঁড়িয়েছে। হ্যালো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই আমতলা দিয়ে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, যাচ্ছে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। কুন্তল, এই দিকের গেটটা খুলতে পারবি? ওই জায়গায় হ্যাজবলটা টানা আছে, সিকলটা খালি খুলে দিও, ওই গেটটা, ওই দিকের দরজাটা। কি বুঝতে পারছিস না?
এসছে, আয় চলে আয়, তুই একটু এইখানটায় বস, একটু জায়গা দে, একটু তোরা চেপে যা একটু, ব্যাগটা নিচে রেখে আপাতত ওই ছোট জায়গাটায় বস। আচ্ছা দেখ, না এখানে বলতে দেখতে পাবে না কেউ। আচ্ছা দেখ, আমি এই যে এইদিকে একটা ডায়াগ্রাম এঁকেছি, এই হচ্ছে আমার প্লেনটা, ঠিক আছে? ধরে নে এটা আমার প্লেন, একটা কাগজের প্লেন, ঠিক আছে? ও দেখতে পাচ্ছে না, তুই ঢুকে যা, ভেতরের দিকে ঢুকে যা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি সামনে দিয়েছিল খালি হয়ে গেছে। আচ্ছা, এই যে কাগজের প্লেনটা যে এঁকেছি, এই যে খবরের কাগজ বা আমাদের খাতার প্লেন, তুই যদি এইটা থেকে এই দিকে রোটেশন করিস, যদি এইরকম করে রোটেশন করিস, তাহলে কোন দিকটা পাওয়া যায় বলতো? উপরের দিক না নিচের দিক? নিচের দিক। এরকম করে ঘুরে যাচ্ছে, তার মানে নিচের দিকে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এইবারে দেখ এইদিকে হয়ে যাচ্ছে। এইবার এই যে যেটা, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, ঠিক আছে? এটা একদম কাগজের তলের সাথে প্লেনের সাথে সমানভাবে আছে। এবার আমি কি করলাম, এইটাকে সরিয়ে দিয়ে আমি প্লেন থেকে একটু নিচের দিকে এরম করে নেমে গেছি, ঠিক আছে? মানে এইটা ছিল প্লেনটা, এইটা ছিল প্লেনটা, ঠিক আছে? এই প্লেনটা থেকে আমি নিচের দিকে নেমেছি, বোঝা যাচ্ছে? তাহলে এবার যদি তুই ক্রস প্রোডাক্ট করিস, এটা এখন আমার বি, নিউটা এইদিকে আছে, এবার যদি তুই ক্রস প্রোডাক্ট করিস এ ক্রস বি, তাহলে কোন দিকে ডিরেকশনটা পাবি বলতো? এইটা নিচের দিকে আছে। হ্যাঁ, প্লেন থেকে তলার দিকে আছে, এরকম একটা অ্যাঙ্গেল করে আছে। এইটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এইটা হচ্ছে হরিজন্টাল লাইনটা ছিল কাগজের লাইনটা, তার থেকে তলায় নেমে গেছে। দেখ, আচ্ছা এখানে আমাকে ক্যামেরাটা একটু অন করছি, ও বুঝতে পারবে না। আচ্ছা দেখতে পাচ্ছিস তো, এই যে এই রকম ছিল আমার হচ্ছে আগের সেটআপটা, হ্যাঁ কি না? এবার যার ফলে তোরা এরকম ঘুরিয়ে লাইনটা নিচের দিকে পেয়েছিস, এই রকম লাইনটা পেয়েছিস, ঠিক আছে? ডিরেকশনটা এদিকে পেয়েছিস। এইবারে আমি কি করলাম, এই প্লেনটাকে একটু নিচের দিকে নামিয়ে দিলাম এরকম করে, বাকি এইটা একই জায়গাতে আছে। এখন সেটআপটা এইরকম হয়েছে। তাহলে তুই যখন এরকম করবি, এইটা কিন্তু এইরকম একটা অ্যাঙ্গেল করে যাবে, আর নিচের দিকে সোজাসুজি পাবি না, এইরকম একটা অ্যাঙ্গেল করে যাচ্ছে। দেখ, তুই যদি স্ক্রুটা এরকম করে ঢোকাস, এই দিক করে ঢুকছে, তাহলে এইরকম করে একটা অ্যাঙ্গেল করে নিচের দিকে ঢুকছে, হ্যাঁ কি না? এইবার তুই সোজা লাঠিটাতে আয়, মানে এই লাঠিটা মানে আমার এই ভেক্টরটাতে আয়, এইটাতে। এই যে যেটা গ্রিন কালারের যে লাইনটা, এই গ্রিন কালারের লাইনটা সোজাসুজি ওপরের দিকে বেরিয়ে গেছে এরকম করে, আর এই ইউটা নিচের দিক করে একটা জায়গায় আছে। ইউটা যদি এরকম সোজা দিক করে থাকতো, তাহলে এটা একদম নিচের দিকে যেত, কিন্তু ইউটা যেহেতু নিচের দিকে আছে, তাহলে তুই যখন ডিএল ক্রস ইউ, মানে আমার তো ওখানে এইটা, তাহলে যে ডিরেকশানটা পাবো সেটা কিন্তু একটু তেরছা করে পাবো। তাহলে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা কিন্তু পারপেন্ডিকুলার থাকবে না, একটু হেলে থাকবে এইদিকে, ঠিক এর সাথে 90 ডিগ্রি করে থাকবে। সবার সাথে তো 90 ডিগ্রি করে থাকবে, তাই না? এ ক্রস বি এর ডাইরেকশনটা সবার সাথে 90 ডিগ্রি করে থাকবে। তাহলে এই ডাইরেকশনে হলো এই ডিএলটার জন্য ম্যাগনেটিক ফিল্ডের দিক। তাহলে এবার তুই এই ডায়াগ্রামটাতে আয়, পুরোটাতে। এই হচ্ছে আমার ডিএল, যেহেতু অ্যাক্সিসটা মাঝখান দিয়ে একটু নিচের দিক করে আছে, তাহলে ভেক্টরটাও আমার নিচের দিকে হয়ে যাবে। ডিএল এর সাথে যে পি ভেক্টরটা পাবো,
ডিএল এর সাথে যে পি ভেক্টরটা পাবো সেটা একটু কিন্তু নিচের দিক করে পাবো, এই রকম। ঠিক আছে, কারণ অ্যাক্সিস আমার কিন্তু নিচের দিক করে আছে। তার মানে এই হচ্ছে ডিএল, এই হচ্ছে আমার পি ভেক্টর মানে আর ভেক্টর। তাহলে ডিএল ক্রস পি যখন করব একটু নিচের দিক করে এরকম ভাবে যাবে, যেটা আমি এঁকেছি। ক্লিয়ার? তাহলে এইটা হলো বি। এবার তাহলে কেউ যদি ডিএলটা এইখানটা করে নেয় তাহলে সে কিন্তু এই সেম সিনারিটা পাবে এরকম উপরের দিক করে। যদি সে ডিএলটা এখানে নিত, দিয়ে কানেক্টিং লাইনটা এরকম করতো, তাহলে সে ম্যাগনেটিক ফিল্ডটা এরকম ভাবে পাবে। হলো? আচ্ছা, এই অ্যাঙ্গেলটা থিটা। হবে এই দুটো বি এর দুটো করে কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে এই দিকে, একটা হচ্ছে এই দিকে, আবার একটা হচ্ছে এই দিকে, আর একটা হচ্ছে এই দিকে। হ্যাঁ কি না? তাই তো, দুটো ভেক্টর এরকম হবে, একটা ভেক্টর, তাহলে তার দুটো কম্পোনেন্ট থাকবে, একটা এইদিকে একটা এইদিকে, আবার এইদিকে একটা ভেক্টর, তাহলে এইদিকে একটা আর এইদিকে আর একটা ভেক্টরের কম্পোনেন্ট। বোঝা যাচ্ছে তো, না যাচ্ছে না? আচ্ছা, এবার অ্যাঙ্গেলগুলোর দিকে একটু তাকানো যাক। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এইটা হবে 90 মাইনাস থিটা। বোঝা গেল না গেল না? দেখ ভালো করে বোঝ ব্যাপারটা। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছিস? দেখ। কালারটা undo হয়ে গেল। দেখ, এই যে ইয়েলো লাইন, যেটা দেখ ইয়েলো লাইনটা এইরকম আছে, আর যে গ্রিন লাইনটা এখানে এইরকম হবে, এই দুটো কিন্তু অ্যাঙ্গেল 90 ডিগ্রি আছে, কারণ এটা 3D ডায়াগ্রাম। ভালো করে দেখ, এই যে যদি ডিএল হয়, পি হয়, তাহলে এই যে ম্যাগনেটিক ফিল্ডটা এইটা, তার মানে এই যে ইউ, যেটা ইয়েলো লাইন, তার সাথে বি কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? ওই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা যেহেতু 90 ডিগ্রি, ভালো করে দেখে বুঝতে পারবি না, কিন্তু দেখে কিন্তু বুঝতে পারবি না, কারণ এইটা কিন্তু ওই দিক করে আছে আর এইটা আমার দিক করে আছে, মানে এটা ভেতরের দিক করে আছে ধরে নে। তাহলে ইউ এর সাথে এই ইউ এর সাথে ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার থাকবে, তাহলে সেইটার জন্য এইটা যদি থিটা হয় তাহলে এইটা 90 মাইনাস থিটা হলো। কি বুঝে তো? তাহলে এইটা দেখতো থিটা হবে কিনা।
ইউ এর যে কম্পোনেন্ট দুটো মানে বি এর যে কম্পোনেন্ট দুটো তারা নিজেরা তো পারপেন্ডিকুলার আছে, তাহলে ইউ একজনের সাথে যদি থিটা কোণ করে তাহলে আরেকজনের সাথেও তো থিটা কোণ করবে। সেম লজিকের তলায় এইটা 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটাগুলো আর লাগবে না, আমি মুছে দেবো একটু বাদে। তাহলে মদ্দা কথা যেটা হলো আমার, বি এর দুটো কম্পোনেন্ট পাওয়া গেল, একটা হচ্ছে বি কস থিটা আর একটা হচ্ছে বি সাইন থিটা। আর এদিকেও বি যেটা এই কম্পোনেন্টটা পাওয়া যাবে বি কস থিটা আর এই দিকে কম্পোনেন্টটা পাওয়া যাবে বি সাইন থিটা। এবার যদি তুই পুরো তারটা জুড়ে ডিএল নিস, দেখ আমি ওপরে আর তার 180 ডিগ্রি অপোজিট সাইডে নিয়েছি, দুটো ম্যাগনেটিক ফিল্ড পেয়েছি, বি কস থিটা একদম ভার্টিক্যালি অপোজিট, ক্যান্সেল আউট করে যাবে। তুই নিয়েছিস এইখানটাতে, ঠিক তার 180 ডিগ্রি অপোজিটে এইখানে, ক্যান্সেল আউট করে যাবে। তাহলে ফুল তারের জন্য বি কস থিটার কম্পোনেন্টগুলো একে অপরকে ক্যান্সেল করে দেবে। অনলি সারভাইভিং টার্ম যেটা থাকবে সেটা হচ্ছে বি সাইন। এইটুকুনি বোঝা গেছে কিনা বল? এই পুরো গল্পটা লিখতে হবে ইংরেজিতে। আর এটা প্রপার ডাইরেকশন হবে, এদিকে পি পি বি করে দেয় একদম, আর এটা হচ্ছে পি কিউ পি আর, এদিকেও কিউ ড্যাশ। তাহলে এবার এটা এঁকে ফেল, আমার আঁকা শেষ। এটা আর আমি বড় করতে পারবো না, যদি বুঝতে না পারিস মিটের লিঙ্কে জয়েন করে নিজের ফোনে নিয়ে তোর বন্ধু কোথায়? কি বল? cos থিটাটা ক্যান্সেল আউট কেন হয়ে যাচ্ছে বললেন? হ্যাঁ, cos থিটাটা কসটা ক্যান্সেল হয়ে যাবে ফুল তারের জন্য। আমি দুটো পয়েন্ট 180 ডিগ্রি অপোজিট নিয়ে দেখলাম ক্যান্সেল হচ্ছে, তার মানে এই দুটো পয়েন্ট তো যেখানে খুশি হতে পারো। তাহলে ফুল তারের জন্য তুই তো পুরো cos থিটার কম্পোনেন্টটাই হাওয়া হয়ে যাবে। ওর নামটা কি জানো? সৈকত। সায়ন। হ্যাঁ হ্যালো, ও এলো না এখনো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আসছি। ও এই মাত্র ফোন করেছিল। শোন না, তুই একটা কাজ কর, ব্যাগটা রাখি ওখানে, বাইরে দেখ টুল আছে, এরকম টুল চেয়ার একটা নিয়ে চলে আয়। ওর শরীরটা ভালো না, ওর জ্বর হয়েছে। হ্যাঁ, 1 বছর হয়ে গেল দেখতে দেখতে। আর 1 বছর হয়ে গেল মানে ওকে, তাহলে ওর জ্বর।
শরীর ভালো আছে? হয়েছে না হয়নি? তাড়াতাড়ি হয়েছে? বার কর। কি বোর্ড নিবি? না হয়েছে? বার কর। দেখ, তিনটে ধরনের পদার্থের মধ্যে পার্থক্য নেই, কঠিন, তরল, গ্যাস। হয়েছে? তুই এই রকম একটা জায়গায় কেন এঁকেছিস? ঝাড়গুলো কি এমনি এমনি খাস নাকি? এক্সট্রা কোনটা? এক্সটা হচ্ছে ও থেকে পি এর ডিস্টেন্স। এক্স হচ্ছে ও থেকে পি এর ডিস্টেন্স। আমি সরিয়ে দিলাম এখানে, না যা, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে আমি ইয়েতে আসি। আচ্ছা, আমাকে একটা কথা বল, ফ্রম বায়োসাভার্ট এগুলো তোদের পরবর্তী জেনারেশন। ফ্রম বায়োসাভার্ট ল, আচ্ছা, ফর্মুলাটা কি? বি ইজ ইকুয়ালস টু ডিবি মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এখানে আমি ইউ নিয়েছি তাই ইউ স্কোয়ার দেব, ঠিক আছে? আচ্ছা, এইবার আমাকে বলতো এই থিটাটা কত হবে? এই থিটাটা মানে এই থিটাটা কার কার মধ্যে অ্যাঙ্গেল ছিল? ডিএল আর এর মধ্যে, মানে যেটা কানেক্টিং পয়েন্ট, তাই তো? এখানে দেখ কোনটা, এই যে গ্রিন লাইন যেটা ডিএল আর কানেক্টিং লাইন, এই অ্যাঙ্গেলটা, এটা কত রে? 90 কেন? দেখ, ডিএল এরকম আর ইউটা হচ্ছে এরকম, তাই তো? তাহলে অ্যাঙ্গেলটা কত? চোখে দেখে বুঝবি না কিন্তু, কারণ এটা সার্কেলের একদম ট্যানজেন্ট বরাবর, আর এটা নিচের দিকে নামানো, কিন্তু এখান থেকে ভিউ করলে তুই দেখবি পুরো 90 ডিগ্রি। সাইড থেকে ভিউ করছিস বলে দেখতে পাচ্ছিস, ঠিক আছে? যেরকম হচ্ছে ধরে নে এই দুটো 90 ডিগ্রি, তুই যদি এই যে 90 ডিগ্রি তুই যদি টপ থেকে ভিউ করিস ইজিলি দেখতে পেয়ে যাবি, কিন্তু এইরকমভাবে ভিউ করলেই আর পাবি না। সাইড থেকে ভিউ করলেই তোর মনে হবে যে এই যে সাইড থেকে যখন ভিউ করবি মনে হবে এটা আর এটার মধ্যে অ্যাঙ্গেল খুব সামান্য, কারণ ওটা তো তোর তখন আপ ডাউন হয়ে যাচ্ছে, গরু যেটা বুঝতে পারে না।
বুঝতে পারছিস? গরু তরতর করে ওপরে উঠে যাবে, কিন্তু নামার সময় গরু নামতে পারে না, এটা জানিস তো? কারণ গরু উপর নিচে বুঝতে পারে না, কারণ গরুর যে চোখটা না সেটা দুদিকে দুটো, তো তার ফলে ওর ফিল্ড অফ ভিউ আমাদের থেকে বেশি, কিন্তু ওর ডেপথ ভিউ নেই। হ্যাঁ, আর আমাদের চোখে হচ্ছে, আমাদের চোখ এই দুটো পজিশনে থাকার জন্য মানুষ ডেপথ ভিউটা বুঝতে পারে। এবার তোর চোখ যদি একটা চোখ হয়ে যায় তাহলে তুইও আর বুঝতে পারবি। তখন তুই ধর কিছু একটা হলো, তো তোর ধর একটা চোখ, মানে তুই একটা চোখ বন্ধ করে ঘুরছিস অনেকদিন ধরে, সেই শোলে সিনেমাতে যেরকম একটা চশমা ছিল না, এরকম এক চোখে কালো কাপড়, ওই একটা শাটার ছিল এই চশমাটাতে, ওরকম শাটার নিয়ে তুই ঘুরে বেড়া, তুই ডিস্টেন্স মেজার করতে পারবি না। কাদা থাকবে যখন লাফ মারবি দেখবি অন্য জায়গায় লাফটা পড়েছে, ঠিক আছে? তো এটা হচ্ছে মানুষের যে মানে দৃষ্টিটা, ওটা দ্বিনেত্র দৃষ্টি বলে বাংলায়, আমি জানি না, মানে বাংলা, হ্যাঁ বাইনোকুলার ভিশন। আর গরুদের বা পাখিদের একনেত্র দৃষ্টি, কিন্তু ঈগল, পেঁচা, ঠিক আছে, এদের কিন্তু দ্বিনেত্র দৃষ্টি। সেজন্য ওরা অনেক উপর থেকে ওরা ডিস্টেন্স বুঝে যাবে যে কোথায় আমার পয়েন্টটা আছে, ছোটা ঠিক ওই জায়গাতেই মারবে। এবং তুই মাছের তলায়, মানে জলের তলায় মাছকে তুই বড়শি দিয়ে মারতে পারবি না, যেখানে মারবি তার ওটা তুই ইমেজটা দেখছিস মাছ অন্য জায়গায় আছে, কিন্তু ঈগলরা ওটা বুঝে যাবে মাছ কোন জায়গায় আছে। মানে ওদের এক্সপেরিমেন্ট এতটাই, মানে ওরা এক্সপেরিমেন্ট করে, ওরা তো আর ফিজিক্স পড়েনি যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কমিয়ে দেখবে, 30-40 ডিগ্রি অ্যাঙ্গেলে বাড়িয়ে দেখবে, কিন্তু ওরা এক্সপিরিয়েন্স থেকে ওটা শিখে নিয়েছে। তো সেই রকম জিনিস, ঠিক আছে? ফিল্ড অফ ভিউ যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু প্রবলেম হয়, মানে ডেপথ মেজারিংয়ে। আর এই যে প্রবলেমটা, এটা দু চোখেও মানুষের হতে পারে, সেটার প্রেস বায়োপিয়া বলে একটা কোনো ডিজিজ আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ও এসছে। ঠিক আছে, 3-4টে টোটাল ডিজিজ আছে। হাইপারমেট্রোপিয়া আর মায়োপিয়াটা নর্মাল মানুষের হয়, কিন্তু প্রেস বায়োপিয়াটা হচ্ছে মানুষ ডিস্টেন্স বুঝতে পারে। মানে ধরে নে এবড়ো খেবড়ো আছে, ও দেখছে এবড়ো খেবড়ো আছে, মানে এরকম নয় যে মানে এবড়ো খেবড়ো রাস্তাকেও একদম পুরো সমান রাস্তা দেবে, ওরকম নয়, কিন্তু ডিস্টেন্সটা বুঝতে পারবে না যে কতটা ডেপথে ওটা আছে, ঠিক আছে? যেটা আমাদের এই এখন ক্যামেরাগুলোতে ওইটা এখন ডেপথ সেন্সর যেটা আছে সেটা ওই জন্য মানে ওটা খুব ভালো, মানে ওই যেখানে ফোকাস করবি সেই জায়গাটা ফোকাস হবে, বাকি জায়গাটা যে ব্লার হয়ে যাবে তো সেটা আউট অফ ফোকাসে চলে যাবে, ওইটা এখন ক্যামেরার সেন্সরগুলোতে দেয়। ডিএসএলআরে সব থেকে ভালো, আর আমাদের এই ক্যামেরাগুলোতে ওগুলো সফটওয়্যারে করা থাকে, লেন্সে কিছু ডিফেক্ট, ঠিক আছে? এবং ডিএসএলআরের তুই যদি ডেপথগুলো মেজার করিস দেখবি ওর যতটা দূরে গেছে তার যে ব্লার আর কাছের যে অবজেক্ট ওটা গ্র্যাজুয়ালি কমে, ঠিক আছে? মানে গ্র্যাজুয়ালি কমে মানে ধরে নে আমি এই জায়গাটা ফোকাস করেছি, তো এই জায়গাটা একদম প্রমিনেন্টলি দেখতে পাবি, এই অবজেক্টটা যতটা ব্লার দেখবি ওই পিছনেরটা আরও বেশি ব্লার হবে, মানে এই যে এফেক্ট অফ ব্লারটা এটা গ্র্যাজুয়ালি ডিএসএলআর ক্যামেরাগুলোতে থাকে, যেটা নর্মাল ফোনের ক্যামেরাটাতে ওটা এটাও যতটা ব্লার ওটাও ততটা ব্লার, মানে ও এইটাকে ফোকাস দেখে বাকি ব্লার করে দিয়েছে, ঠিক আছে? কারণ ডিএসএলআর এর ক্যামেরাতে যে লেন্সটা সেটা আপ ডাউন হয়, মানে এদিক ওদিক হয়, যার ফলে ও ডেপথ মেজারমেন্টটা করে, কিন্তু আমাদের এই ফোনের ক্যামেরাগুলোর যে সেন্সারটা সেটা মুভমেন্ট করতে পারে না, এই জন্য এটা সফটওয়্যারে করা থাকে। কিন্তু এই বছর আইফোন 18টাতে ওই রিয়াল অ্যাপারচার যেটা, হ্যাঁ ভেরিয়েবল অ্যাপারচার, ওটা ওরা নিয়ে আসছে, মানে লেন্সটাকে ওরা মুভ করাবে ভেতরে ওইটুকুনি জায়গার মধ্যে, ঠিক আছে? তো ক্যামেরা আমি যখন পড়াবো, আমাদের অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট পড়াবো, তখন আমি একটা জিনিস দিয়ে কোশ্চেন করব, সেটা হচ্ছে স্যামসাংয়ের যে 200x জুম যেটা, সেটা দিয়েও তুই কোনোদিনও চাইলে ব্যাকটেরিয়া দেখতে পাবি না, কিন্তু আমাদের ল্যাবে যে 10x জুমের যে মাইক্রোস্কোপটা আছে ওটা দিয়ে ব্যাকটেরিয়া দেখা যায়, এটা কেন হয়, ঠিক আছে? তো মাইক্রোস্কোপ মানে কি, ছোটোবেলা থেকে আমাদের বলে যে ছোট জিনিসকে বড় করে দেখা যায়, ঠিক আছে? তো সেম জিনিসটা তুই মানে 200x বা 100x জুম, আমার নর্মাল যদি 6x জুম থাকে
তাহলে আইফোনে যদি প্রো ভার্সনে 30x জুম আছে তাতেও তুই কোনোদিন ইয়ে দেখতে পারবি না, ব্যাকটেরিয়া দেখতে পারবি না যতই তুই জুম করিস। তো ডিফারেন্সটা কি? কোম্পানি তো বোকা নয়, কোম্পানি দুটো পারপাসে বিক্রি করছে, বা ফিজিক্সটা দুটো পারপাসে দু রকম। ওটায় সামান্য 10x জুম দিলেই ব্যাকটেরিয়া দেখা যাচ্ছে, 50x জুম তো আরও ভালো ব্যাকটেরিয়া তো মানে শরীরের অর্গানও দেখা যাবে, ঠিক আছে। কিন্তু এক্স জুম যেটা মানে মাইক্রোস্কোপ কেন খারাপেও দেখায় আর ওখানে এত ভালো জুমেও কেন দেখা যায় না, এটা আমরা যখন অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট করব তখন তুই মানে ক্লিয়ার হবে ব্যাপারটা। মানে তোর সাথে যে কত বড় খেলা খেলে কোম্পানিগুলো তুই বুঝতে পারবি। হ্যাঁ 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 হ্যাঁ, যত লেন্স ইউজ করবি তত বেশি ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশনের ফর্মুলাটা তুই ক্লাস 10-এ কি পড়েছিলিস? m = v/u। হ্যাঁ হ্যাঁ, লেন্স মেকার ফর্মুলা তো একটা লেন্সের জন্য, কিন্তু তুই তো বলছিস ম্যাগনিফাইড দেখছিস দুটোর জন্য। তো ম্যাগনিফিকেশনের ফর্মুলাটা কি? m = v/u, তাই তো, বা I/o, তুই যেটাই বলিস না কেন। হ্যাঁ, এবার দুটো লেন্স যদি হয়, এটা m1 এটা m2, তারও একটা v/u থাকবে, এই দুটো মাল্টিপ্লাই হয়ে যায়, তার ফলে জুমটা বেড়ে যাবে, ঠিক আছে। তুই যদি 3টে লেন্স নিস আরো বড় ম্যাগনিফাই করবি, ঠিক আছে। এই হচ্ছে গল্প। ম্যাগনিফিকেশন হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টরে ফলো করে। যাই হোক, আবার এটাতে ফেরত আয়। তাহলে ডিবি ইজ ইকুয়ালস টু, অপটিক্স না পড়িয়ে প্র্যাকটিক্যাল করিয়ে দেয়। এবং মাদারে যখন আমি ছিলাম তখন আমি অপটিক্সের প্র্যাকটিক্যাল আগে ধরতাম না, এখন আমি মিটার বিজ করাতাম ওইগুলো, যেগুলো আমার থিওরির সাথে হচ্ছিল বাড়িতে। অপটিক্স তো ওটা সোজা প্র্যাকটিক্যাল বলে আগে করিয়ে কাজটা মিটিয়ে দেয়, ঠিক আছে। পিন দিয়ে প্রিজমে দেখেছিস? ওটা আগের বছর আমি যতজন ছিল তাদের সবাইকে আমি বোর্ড দিয়েছিলাম, তাদের সবাইকে আমি A4 পেজ আনতে বলেছিলাম, 6টা করে গ্রুপ একজন একজন করে করি আমি বার করে দিচ্ছিলাম, যাতে অ্যাটলিস্ট দেখতে পায়। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালটাই সৌমিকে বলবি করাতে, বলবি জয়জিৎ স্যার বলেছে করাতে। আচ্ছা, তাহলে সাইন 90 হলো। আর টেকনো যেটা আমি করাই সেটা হচ্ছে আমি পিডিএফটা আগে দিয়ে দিই, ওরা পুরো লিখে নিয়ে চলে আসে, খোপটা খালি ফাঁকা রাখে, যেটা ডেটা লেখার জায়গা। আমার সামনে প্র্যাকটিক্যাল হয়, ডেটা লেখে, তাহলে আমি প্র্যাকটিক্যাল খাতা না হলে আমি ঢুকতে দিই, ও কুন্তল জানে ভালো, ঠিক আছে। প্র্যাকটিক্যাল খাতা নিয়ে এসে ডেটাটা লিখে নিবি, নাহলে কিন্তু ওই দিন অ্যাক্টিভিটি সাইন করার ডেট আছে, কিন্তু যেটা পাঠানো আছে 6টা লেখা হয়ে গেছে, একটাও হয়নি, লিখে শেষ কর। এটা হলো ডিবিটা। আচ্ছা, এবার ডিবির যেটা এবার আমি ইন্টিগ্রেশন করব ফর দ্য ফুল লেন্থ। আচ্ছা, ওই লেখাটা লিখতে হবে, কম্পোনেন্টটা লেখ। আমাকে একটা ইংরাজি বই দে, ইংলিশ ভার্সনে বইটা দে, আমি ফটাফট রিডিং মেরে দিই। আচ্ছা, ভালো কথা, তোর 11-এর বইটা আছে তো? আমাকে 3-4 দিনের জন্য দিতে হবে, একজন জেরক্স করবে পুরো বইটা। তার বাবা মারা গেছে, তাকে আমি বই কিনতে মানে খুবই অর্থনৈতিক সমস্যা। এসেন্দেটা এইটা নয়, এসেন্দেটা দিস আমাকে, অঙ্কটা। এসেন্দে বাংলা আছে। ম্যাথের কি বই আছে? এমএল আগরওয়ালটা আছে না, সায়েন্স আর এমএল আগরওয়ালটা এক্সাম্পল আছে প্রচুর, আমি দেখিনি। আইসিএসসি 11 এনে দিস না একদিন আমাকে, 11-এ, ঠিক আছে। হ্যাঁ, যে খুশি ভার্সনে হলেই হবে, সে খালি জেরক্স করে দেবে। না, বাংলা ছায়া তো আমার কাছেই আছে, আমার ইংলিশ, ও ইংলিশ মিডিয়ামে পড়ে। এবার এই হচ্ছে ব্যাপার।
এসেনদের ইংলিশ ভার্সনটা দেখিস যদি খুঁজে পাস তাহলে বলিস, আর তুই একদিন আমাকে ইমেলটা দিয়ে যা, ঠিক আছে? বলছি ছায়া যদি 11 এ জয়েন হয় মানে ফার্স্ট সেম সেকেন্ড সেম মিলিয়ে সাথে হুম। চলবে? হ্যাঁ, যা খুশি চলবে। ওটা আমি পেতে পারি আমার খালি একটা বই দরকার, ওকে আমি ও বলেছে যে একটা কম দামি বই দাও। এবার আমি কম দামি বই ওরকম করে হয় নাকি, মানে সেই জন্য আমি বললাম তোকে দাঁড়া তুই জেরক্স করে নে, কমে হয়ে যাবে। আচ্ছা লেখ। আচ্ছা এবার দেখ, এই যে ডায়াগ্রামটা এখানে করা আছে, যেটা এই যে এর বইতে আছে, আমি জানি না কার বইতে কি ডায়াগ্রাম আছে। দেখ বিটা ওই দিকে আছে, তাই না? এই তো বিটা ওই দিকে আছে, ঠিক আছে, আর আমারটা এই দিকে এসছে। ওটার রিজনটা হচ্ছে কারেন্টের ডাইরেকশনটা দেখ উল্টো। বুঝতে পারলি না? ঠিক আছে, কিরকম কারেন্টের ডাইরেকশন এরকম আছে? না না ওটা ওখানে আছে বইয়ে। এই তো এইটা তোরটা তাহলে ডান দিকে আছে বি। হ্যাঁ বি, হ্যাঁ ওই বিটা ওই দিকে আছে, আমারটা তো এই দিকে বাঁ দিকে এসছে, তাই না? কারেন্টের ডাইরেকশনটা উল্টো থাকবে দেখবি। আচ্ছা লেখ, ফ্রম ক্লক না দ্য ডাইরেকশন অফ ডিবি। আচ্ছা এইখানগুলো না সব ডিবি করে দিস, এইগুলো সব ডিবি করে দিস, কারণ আমি এলিমেন্টের জন্য নিয়েছি তো। ডিবি কস থিটা, ডিবি সাইন থিটা, এগুলো ডিবি করে দিস সব। বুঝেছিস? কোশ্চেনটা দেখ যে তরল, কঠিন তরল এবং গ্যাসের মধ্যে পার্থক্য লেখ। কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ লেখ না। তাহলে ডিবি তাহলে লেখ যে দ্য ডিরেকশন অফ ডিবি ইজ অ্যালং পি কিউ and PR. The direction of DB along PQ and QR, comma দিয়ে PQ, comma দিয়ে লেখ PQ is the vertical component and PR is the horizontal component. PR is the horizontal component. Full stop. The downward component of dB cos theta. The downward component of dB cos theta the downward component of dB cos theta neutralize এটা লিখে দাও। হ্যাঁ ঠোকা লাগলো? তুই এরকম করে ঘুরেও বসতে পারিস, এইদিকে ব্যাক সাইড করে ওদিকে ফ্রন্ট সাইড, সেটাও করতে পারিস। তাহলে চেয়ার নিয়ে এসে কেন বলতে হবে? হ্যাঁ সেটাও করতে পারিস। পড়ে যাচ্ছি আমি। neutralize the upward component of dB cos theta. But two component of dB sin theta is added together along the axis towards the center.
ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার রেজাল্ট্যান্ট যে সারভাইভিং ডিবি ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি, সেটা কোনটা? ইনওয়ার্ড দ্য সেন্টার হচ্ছে। তোদের বইতে দেখবি কারেন্ট যদি উল্টো ডাইরেকশনে থাকে তাহলে আউটওয়ার্ড বা অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার। ঠিক আছে, ডিপেন্ড করছে কারেন্ট কোন দিকে ঘুরছে। আর এইটাই তুই কিন্তু তোকে কিন্তু ডিরেকশন করে দেখতে হবে, যদি পয়েন্ট উল্টোপাল্টা দিকে দেয় আর কারেন্টের ডাইরেকশন উল্টোপাল্টা দিকে। ফর্মুলা কিন্তু ডিএল ক্রস আর, এই হচ্ছে মেন ফর্মুলা, যেন মনে থাকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে লেখ যে নাও দ্য রেজাল্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড resultant magnetic field at point P due to whole circular loop লিখেছিস? তাহলে resultant magnetic field due to whole circular loop, তাহলে বি হয়ে যাবে। এখানে আমরা সাম ইন্টিগ্রেশন দেব না, সাম করব। ঠিক আছে, ইন্টিগ্রেশন দিলে ডিএল এর ইন্টিগ্রেশন এল হবে, যেটা তোরা পারবি না। মিউ নট বাই 4 পাই আই বাই ইউ স্কোয়ার ডিএল। দেখে চুরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখ ইউ কনস্ট্যান্ট, কারণ তুই তারের সেখান থেকে যদি ডিএল নিস তাহলে ইউ এর কোনো চেঞ্জ হবে না। হবে কি? যদি এখান থেকে নিস তাহলে এটা দেখতে মনে হচ্ছে লম্বা, কিন্তু ও তো আলটিমেটলি সার্কেলের রিং থেকে এই পয়েন্ট পর্যন্ত এল হতো। এলটা হলে ভুল হবে, সার্কুলার লুপটা তোরা ইন্টিগ্রেশন করবি না। আর তোরা তো সার্কুলার লুপে তো এরপরে যা অঙ্ক করবি তো ফর্মুলা ইউজ করবি, সেখানে তো ইন্টিগ্রেশন করার কোনো ব্যাপার নেই। ইন্টিগ্রেশনগুলো মানে এইগুলো সব থিওরিটিক্যালি কথা বলছি। অঙ্ক যেরকম দেবে সেটা তো তুই দেখেই নিলি, যেরকম আমি একটা অঙ্ক দিয়েছিলাম। ডাইরেক্ট থিওরি দিলে ডাইরেক্ট তুই সাম ইউজ করবি, নট ইন্টিগ্রেশন। ঠিক আছে, কারণ ডিএল এর ইন্টিগ্রেশন মানে কি জানিস? এইটা ইন্টিগ্রেশন ডিএল কে লেখা যায় আর ডি থিটা। ঠিক আছে, এই আরটা বাইরে বেরোলো, ডি থিটা, থিটার লিমিট হচ্ছে থিটা 0 থেকে 2 পাই ফুল সার্কেলের জন্য। সেটা হবে ডি থিটার ইন্টিগ্রেশন থিটা 0 থেকে 2 পাই আর 2 পাই মাইনাস 0, তাহলে আর আসবে 2 পাই আর। বল, এটা তুই করতে ফালতু এক্সট্রা স্টেপ বাড়াতে যাবি কেন? এবার আমি এইটা করতে গিয়ে পেলাম, সেটা তো আর তুই জানতে পারবি না, এই জন্য দরকারই নেই। ঠিক আছে, ইন্টিগ্রেশন তোদেরকে যদি অরিজিনালি দিত না, অবস্থা খারাপ হয়ে যেত। এগুলো সব বাইপাস। তাহলে মিউ নট বাই 4 পাই, এত ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম আমি কলেজের ফার্স্ট ইয়ারে, দিনের পর দিন অঙ্ক করে যাচ্ছি ফিজিক্স। হ্যাঁ, ফিজিক্স সেকেন্ড ইয়ার থেকে শুরু হয়েছিল আমার, ফার্স্ট ইয়ারে শুধু অঙ্ক করেছি। সেই ম্যাথের এক্সামেরও ম্যাথের ছেলেগুলো আমাদের বলছে আমাদের এইটা সিলেবাসে আছে, ফিজিক্সের লোকেরাও বলছে এই সিলেবাসে আছে, ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট, ইন্টিগ্রেশন, ট্রিগোনোমেট্রি। আর এই সেম ফিলিংসটা হবে যদি তোরা কেউ কম্পিউটার সায়েন্সে নিয়ে পড়িস। এই আরে ম্যাথের ক্লাস, সেই প্রাইম ফ্যাক্টর তাকে কাস্টমাইজ করছে, এইটা সেইটা। ঠিক আছে, কোডিং এ এইখানে ইনপুট দিতে হচ্ছে, সেই ম্যাথের ফাংশন ইউজ করছে।
ঠিক আছে, এই সেম ফিলিংসটা হবে। কম্পিউটার সায়েন্স ক্যারি করা আর ফিজিক্স ক্যারি করা একই হবে। ঠিক আছে, যে এফোর্টটা তোকে ফিজিক্সে দিতে হবে সেম এফোর্ট তোকে কম্পিউটার সায়েন্সে। সিবিএসসির কম্পিউটার সায়েন্স নয়, সিবিএসসির কম্পিউটার সায়েন্সে খালি বাইনারি অ্যাডিশন এইসব আছে। আমি বলছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কম্পিউটার সায়েন্স, সেটাতে একদম ফ্লিপ ফ্লপ বুঝায়, মেমোরি কার্ড কেন স্টোর করে ডেটা, সেই নলেজ তোর চলে আসবে ক্লাস 12-এর পাস করে। ঠিক আছে, না আইসিএসসি আমি জানি না। আইসিএসসি 11-12 আমি স্টুডেন্ট কম পাই, সেই জন্য কোনো আইডিয়া আমার খুব একটা নেই, কিন্তু থাকা উচিত, কারণ আইসিএসসি ছোটো ক্লাসেই অনেক কিছু আছে, 11-12 থাকা। ঠিক আছে, আমরা যখন একটা মেমোরি কার্ড তৈরি করেছিলাম ল্যাবে, ঠিক আছে, মানে মেন পাওয়ারের সুইচ অফ করে দিয়েছিলাম, তা সত্ত্বেও এলইডিটা জ্বলেছিল। তার মানে কি, যে এলইডি 1 বিট ডেটা স্টোর করে আছে। সেখানে আমরা মেমোরি কার্ডে কত বিট ডেটা স্টোর করি, মিলিয়নস অফ মিলিয়নস, কারণ 64 জিবি বা 128 জিবি, 128 জিবি ইন্টু 1000 টোটাল এমবিতে কনভার্ট হবে, আবার তাকে 1024 দিয়ে গুণ করলে কেবিতে কনভার্ট হবে, তাকে আবার 1024 দিয়ে গুণলে বাইটে কনভার্ট হবে, তাকে ইন্টু 8 করলে বিটে কনভার্ট হবে। তাহলে এই এত মানে বিট যে স্টোর করে আছে, তুই তো পাওয়ার অফ করে দিল, খুলে বার করে দেওয়া মানে পাওয়ার অফ করে দেওয়া, তাহলে ডেটাটা স্টোর থাকে। আমরা ওটা ল্যাবে আমাদের প্র্যাকটিক্যাল ছিল, অনলি একটা এলইডি জ্বলে থাকে, একটা এলইডি জ্বলে থাকা মানে হচ্ছে 1 বিট ডেটা স্টোর করা। ঠিক আছে, মানে ওর সিগন্যালটা 1 হয়ে আছে। ঠিক আছে, আমাদের তো কম্পিউটার সায়েন্সে দুটোই সিগন্যাল হয়, আইআর 0 নাহলে 1। 0 মানে এলইডি অফ থাকবে, 1 মানে এলইডি স্টোর থাকবে, চলবে। ঠিক আছে, তার মানে এই যে এলইডির যে চেন, মানে ডেটার যে চেন, সেইটা মেমোরি কার্ডে স্টোর থাকে, সেটা তুই পেরে যাবি, বুঝতে পেরে যাবি, প্র্যাকটিক্যালটা তোদের থাকবে না। কিন্তু থিওরি কম্পিউটার সায়েন্সের ফ্লিপ-ফ্লপের নাম শুনেছিস? শুনিসনি তো? ইয়ের নাম শুনেছিস, তোর মাস্টার স্লেভ ফ্লিপ-ফ্লপ, জেকে ফ্লিপ-ফ্লপ, কাউন্টার, রেজিস্টার, মার্কস, ডিমার্কস, কিছু তো শুনি। এগুলো সব হার্ডওয়্যার কম্পোনেন্ট, যেগুলো আমাদের প্রসেসরে থাকে। কাউন্টার, রেজিস্টার মানে রেজিস্টার না, মানে RESISTOR না, রেজিস্টার মানে REGISTOR। কাউন্টার, রেজিস্টার মানে যতগুলো ডেটা যাচ্ছে কাউন্ট করছে। ঠিক আছে, এইগুলো আছে আমাদের 11-12-এর জন্য। কম্পিউটার সায়েন্সটা খুব ভালো, মানে অরিজিনাল কম্পিউটার সায়েন্সে তোকে ঢুকিয়ে দেবে একদম, মানে তুই ওখানে তোর বাড়িতে কম্পিউটার থাকলো না থাকলো ম্যাটারই করে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে সাম অফ ডিএল করলে, ডিএলটা যে তারের উপর নিয়েছিস, টোটাল সামটা কত হবে, তাহলে 2πr, তাহলে রেডিয়াসটা তো আর নাকি না, লিখেছিস? 2πr, এইটা হলো বি। এবার বি এর সব কম্পোনেন্ট তো সার্ভাইভাল কম্পোনেন্ট নয়, সার্ভাইভাল কম্পোনেন্ট, তাহলে লেখ যে hence the magnetic field for the loop B cos theta, sin theta, তাহলে μ0/4π I by u square 2πr কিন্তু সাইন থিটাটা দেখতো, এইটা লিখতে পারি কিনা, এই দেখ, এটা থিটা, তার মানে হচ্ছে এইটা পারপেন্ডিকুলার, এইটা হাইপোটেনিউস, তাই তো, এইটা থিটা, তো তাহলে r/u হবে না, হবে না, তাহলে b ফাইনাল আচ্ছা, পাইটা কেটে যাবে, 2π কেটে গেলে তাহলে এখানে 2 আসবে। আচ্ছা, i হবে, আর এখানে হবে r²/u³, হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে b ফাইনাল μ0 I/2
আর স্কোয়ারটা যেমন আছে রেখে দিলাম, ইউ স্কোয়ারটা দেখ তো এইটা লেখা যায় কিনা। ওই যে বাইরের দোকানে, তুই বাইরে যা, জেনেই করে দেবো, তো দেখিয়ে দিয়ে আর কি। যা তুই যা, গেলেই বুঝতে পারবি। দড়িটা যেটা বাঁধা আছে যদি বাঁধতে না পারিস তাহলে খুলে রেখে দিয়ে আর গিট বেঁধে দিবি না, কিন্তু ডবল পাল্টা মেরে দিবি না। বলছি আপনি একবার বলেছিলেন না মিউ নট বাই 4 পাই হলে 4 পাইটা না কাটতে। না সার, হ্যাঁ 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 এইদিকে দোকানের দিকে যেদিন দিয়ে তুই আগের দিনে এসেছিলিস। হ্যাঁ মিউ নট বাই 4 হ্যাঁ আমি ওটা বলেছিলাম যদি মিউ নট আর পাই থাকে। এবার এখানে দেখ পাই কেটে যাচ্ছে, তাহলে উপরে তলায় জোর করে পাই লিখে উপরে পাই লেখার কোনো মানে নেই। ঠিক আছে, কি বললাম বুঝলি? আমি আগের দিন বলেছিলাম না, ও পয়েন্টটা ধরেছে, মনে রেখেছে কথাটা। মিউ নট বাই 2i বাই আর, এটা সেই বি এর ইনফাইনাইটের ফর্মুলাটা ছিল, চিনতে পারছিস? এবার এটাতে আমি বলছি না 2 কাটবি না, দেখ 2 কেটে আমার লাভ নেই, সেই কাটবি, কেটে আবার মিউ নট বাই 4 পাই ওটা 10⁻⁻7 বসাতে পারবি না, তাহলে কেটে যেটা লাভ আছে সেটা কর। ঠিক আছে, তো সেই জন্য আমি বলেছিলাম আরও এক্সপ্রেশন তো আসবে এরপরে, তো মিউ নট বাই 4 পাই যদি থাকে সার্কেলে পাবি, সার্কেলে পাই দিয়ে কেটে যায়, তো আর জোর করে পাই লিখে আবার উপরে একটা পাই দেওয়ার কোনো মানে নেই। পাইটা কাটলে শুনে ওটা করব না। হ্যাঁ মানে বলুন, এইটা বুঝতে পারলি কিনা? তাই ইউটাকে আমি এরকম লিখতে পেরেছি, কোনো প্রশ্ন এলো না তোদের দিক থেকে? হ্যাঁ, তারপরে পাওয়ারটা 3/2, ইউ, হ্যাঁ তার মানে ইউটা হচ্ছে যেটা, সেটা দেখ তোদের পাইথাগোরাস থেকে আসবে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আসবে, তো ছবিটার দিকে তাক। তাহলে এইটার মানে কি? এটার মানে হচ্ছে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের হাফ। এবার এটার পাওয়ারে যদি কিউব বসিয়ে দিই তাহলে এটারও 3 দিয়ে গুণ হয়ে গেল। এই প্রশ্ন না করতে করতে তোরা এমন একটা জাতিতে পরিণত হয়েছিস, শত অন্যায় চারিদিকে হয়ে গেলেও মানে ইয়ে করতে পারবি। সবাই তো বুঝছে না, সেটা তো আমি বুঝতে পারছি। এখনকার জেনারেশন চলে, এখনকার জেনারেশন গান্ধীকে গালাগাল করে, জানিস? গান্ধীজি আমার নিজেই পছন্দ করি না। বুঝিস না তো, বুঝিস না তো, এটা জানি আমি। এবার তুই একটা ভাব, তুই জানিস তোর যে লোকাল নেতারা আছে, লোকাল কাউন্সিলররা, তারা দুর্নীতির সাথে যুক্ত তো কোনো না কোনো ভাবে। তুই নিজে কোনোদিন তাদের এগেনস্টে কথা বলিস, বলেছিস তার ঘাটটা ধরে বলেছিস যে তুমি এটা কেন করছো? তো গান্ধীজি কিন্তু ব্রিটিশদের অত্যাচারে ব্রিটিশ পার্লামেন্টে গিয়ে কোশ্চেন করেছিল। লয়ের স্টুডেন্ট হলেই তাই কোশ্চেন করতে হবে? ওটা একটা পয়েন্ট ভালো হতে পারে, কিন্তু ওরা না, একটা লোক মানে পলিসি ওয়াইজ খারাপ হতে পারে, কিন্তু সবটা খারাপ না। না না করে করে, আর আর খুব আর খুব ইতিহাস নিয়ে পড়লে তুই খারাপ হবে। ঠিক আছে, জওয়াহরলাল নেহরু, ওরও কিছু চাইনিজ পলিসি, চায়নাকে ইউএনএ আগিয়ে দেওয়ার এই পলিসিটা ভুল। তারপর হচ্ছে কাশ্মীরটা নেওয়ার সময় বন্ধ করে দিয়ে ইউএনএ তো চলে গেছিল, ওইগুলো কয়েকটা 2-3টে ভুল ডিসিশন ছিল, কিন্তু জওয়াহরলাল নেহরুর জন্য আজকে আইআইটি গুলোতে এই অবস্থা। ঠিক আছে, যত কটা পুরনো ওল্ড আইআইটি সব কিন্তু জওয়াহরলাল নেহরু সরকার তৈরি করেছিল। বার্ক মানে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, ডিএই ডিপার্টমেন্ট অফ, না যেরকম ডিএই ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক, ঠিক আছে, অ্যাটমিক এনার্জি, ইসরো তো, ইসরো, ইনকোসপার নাম ছিল। ইনকোসপার ছিল, হ্যাঁ ইনকোসপার ছিল, ওটার নামটা চেঞ্জ করে দিল, মানে নাম মডিফাই করলো। হ্যাঁ তো ওই যে মহারাষ্ট্রের যে
বিপ্লবী আছে না হুম বালগঙ্গাধর তিলক হুম যখন কোশ্চেন লেখায় ম্যামের কাছে সব পারে কি সব হুম। কি বলবি না দেখ হয়েছে তাহলে হয়েছে এটা এই তিনটে নাম আছে না পরস্পর ক্লাস 8 এ লাল বাল সে আছে তো ফুটবল আর দিদি একটা প্রশ্ন করতে পারি লালা লাজপত রায় বালগঙ্গাধর তিলক আর বিপিন চন্দ্র পাল যে অল ইন্ডিয়া যুদ্ধ হয়েছিল হ্যাঁ হ্যাঁ ওই অল ইন্ডিয়া যুদ্ধটা তো আজকে ডালহৌসি স্কোয়ার নামে পরিচিত ছিল এখন ওরা কি বলিস জায়গাটার ইংরেজিতে নাম- অলিন্দ যুদ্ধটাকে ওরা ডালহৌসি স্কোয়ারে যেটা হয়েছিল কোশ্চেন লিখলো বলো সিবিএসসি বলতে পারবে না সিবিএসসি তে যুদ্ধের নামটা বলো হ্যাঁ? যুদ্ধের নামটা আপনার মনে হচ্ছে সিবিএসসি তে সিলেবাস হচ্ছে পুরো পুরো ফালতু সিলেবাস ওদের আছে ওই এটা হওয়ার কথা আমারও ভালো লাগে না 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 না, দেখ এখন ভালো লাগতো কিন্তু আট খাচ্ছে ছিল বলে এখন তোদের হিস্ট্রি জিওগ্রাফিটা ভালো লাগবে না এটা খুব স্বাভাবিক কারণ হিস্ট্রি হ্যাঁ কোনোদিনও লাগবে না কিন্তু এর পর থেকে তুই যখন হিস্ট্রিটা যেদিন থেকে জানতে শুরু করবি সেদিন থেকে ভালো লাগবে শুরু করবি। অতটাও খারাপ নয় history। ঠিক আছে কারণ হচ্ছে আমরা যে হিস্ট্রিটা পড়েছি সেটা টাইম ফ্রেম অনুযায়ী পড়ি হ্যাঁ একটা আগে একটা। ঠিক আছে একটা আগে পড়েছিস একটা পরে পড়েছিস হট করে একটা দেখবি মিডিলে শুরু হয়ে গেল ঠিক আছে কিন্তু দুনিয়াটা তো ওরকম নয় ওরা একটা একটা এই জন্য হয়েছে তারপরে এখন যেরকম তুই ধরে নে তুই 2011 সাল থেকে এই যে মমতা ব্যানার্জি যে ডাইনাস্টি এটা যদি তোকে কোনো জায়গায় বইতে দেওয়া হয় তুই তাহলে পড়তে ওই তো মানে রাজত্ব ঠিক আছে তো এবার যদি এইটা যদি কোনো বইতে লেখা থাকে তাহলে দেখবি ওটা তোর পড়তে ভালো হবে কারণ তুই তো টাইম ফ্রেমটা দেখেছিস চোখের সামনে এবার এইভাবে তোকে যদি ভিজুয়ালাইজ করে জিনিসগুলো তোকে একটার পর একটা তুই বল না আমাকে তুই ক্লাস 7 বা 8 বা 9 এ ঠিক আছে পার্লামেন্টের ব্যাপারে তুই কি জানতিস যে এটা জানতিস যে পার্লামেন্টের মেম্বারদের মেম্বার অফ পার্লামেন্ট বলে ঠিক আছে দুটো হাউস থাকে দুটো হাউস থাকে লোকসভা রাজ্যসভা ঠিক আছে এতগুলো মেম্বার থাকে দুটো নমিনেটেড মেম্বার থাকে বাকিগুলো ইলেক্টেড মেম্বার লোকসভা থাকে বেশি শক্তিশালী হ্যাঁ লোকসভা বেশি শক্তিশালী কারণ ওটা দেশের আইন তৈরি করে ঠিক আছে এই কয় এবার তুই যদি এই লোকসভা কোথা থেকে লোক কথাটা এলো ঠিক আছে ওটা কে বানিয়েছিল এই কনসেপ্টটা ইন্ট্রোডিউস কে করেছিল ঠিক আছে এগুলো সব ব্রিটিশদের ইন্ট্রোডিউস করা সিস্টেম যেটা আম্বেদকর কপি করেছিল এবার আম্বেদকর শুধু ইংল্যান্ড থেকে কপি করেনি ও বিভিন্ন দেশের যেরকম জার্মানির যে ওয়াইমার রিপাবলিক ছিল ওদের যে কনস্টিটিউশন ছিল ওখানে 29 নম্বর আর্টিকেলটা ছিল ডেঞ্জারাস আর্টিকেল মানে সেটা ছিল যে প্রেসিডেন্ট যখন তখন চাইলে প্রাইম মিনিস্টারকে ডিসলভ করে দিতে পারে এইটা যদি হয়ে যায় না তাহলে প্রেসিডেন্টের হাতে কিন্তু আলটিমেট চলে আসবে ও যখন তখন আর্টিকেল 29 অ্যাপ্লাই করবে ডিক্টেটরশিপে চলে যাবে এই জন্য আম্বেদকর কিন্তু এই আর্টিকেলটাকে অ্যাডপ্ট করেনি কিন্তু ওয়াইমার প্রজাতন্ত্র থেকে মানে ওয়াইমার রিপাবলিক থেকে কিন্তু অনেক কিছু অ্যাডপ্ট করা আছে ওর ওখানেও দুটো হাউস ছিল একটা রাইটস্ট্যাগ একটা রাইটস্টাইন ঠিক আছে আপার হাউস লোয়ার হাউস আমাদের ইন্ডিয়াতেও আছে কিন্তু এবং ইংল্যান্ড কিন্তু ওদের থেকে কপি করেছিল এবং এই যে আর্টিকেলগুলো বেছে বেছে কারণ তুই দেখ না আজকে যদি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া চাইলেও আমাদের লোকসভা ডিসলভ করতে পারবে না আর লোকসভা ডিসলভ করা হয় মেজরিটি 2/3 মেজরিটি ঠিক আছে তো 2/3 মেজরিটি যতক্ষণ না হবে গভর্নমেন্ট ডিসলভ হবে না ঠিক আছে তুই প্রেসিডেন্ট রুল লাগিয়ে দিতে পারিস উইথ দ্য অ্যাপ্রুভাল অফ প্রাইম মিনিস্টার নিজে থেকে প্রেসিডেন্ট চাইলেই মনে করবো যে ওয়েস্ট বেঙ্গলে রি-ইলেকশন করাবো দিয়ে প্রেসিডেন্ট রুল ইমপ্লিমেন্ট করে দেবে আর্টিকেল 326 পারবে না ঠিক আছে তো মানে প্রাইম মিনিস্টার চাইলেও ডিসলভ করতে পারবে না আবার প্রেসিডেন্ট চাইলেও ডিসলভ করতে পারবে না কারণ কমপ্লিটলি ডিপেন্ড করছে 2/3 মেজরিটি 2/3 মেজরিটি যদি সাইড লাইন হয়ে যায় যেটা হচ্ছে বাজপেয়ীর আমলে হয়েছিল বাজপেয়ী এনডিএ সরকার যখন এই অ্যালায়েন্স গভর্নমেন্ট যখন তৈরি করেছিল তখন 18 দিন চলেছিল 18 দিন পরেই আরও ইয়েতে রাখতে পারেনি ওর পলিসি যা ছিল যারা ওকে সমর্থন করেছিল তারা আর সাপোর্টিং করেনি স্পিকার বলেছে যে আবার আমি রিভোটিং করব
তো মেজরিটি পাস করেছে, বাজপেয়ী গভর্নমেন্ট করে গেছে। তো এখানে বাজপেয়ীরও কিছু করার থাকলো না, প্রেসিডেন্টেরও কিছু করার না, 2/3 মেজরিটি, যেগুলো যে মেজরিটিটা নমিনেটেড হয় বাই দ্য পিপল। তো ওই জন্য আমাদের কনস্টিটিউশনের ফার্স্ট কথাটা কি লেখা আছে, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তো এই যে এত বড় একটা, এটা পলিটিক্যাল সায়েন্স একটা, মানে কত কিছু আছে, মানে তো এই জিনিসগুলো তো যখন একটা ম্যাচুরিটি লাগে, তো তুই চাইলেই ক্লাস 6-এ ভেক্টর করতে পারবি না, ঠিক আছে? তো ম্যাচ না পাঠা আমাকে, আর এটা আমি কমপ্লিট করে নিই আগে। আচ্ছা, এটা হচ্ছে টুয়ার্ডস দ্য সেন্টারের ফাইনাল ডিরেকশনটা কিন্তু, ঠিক আছে? দেখ, টুয়ার্ডস দ্য সেন্টার, কারণ সারভাইভিং টার্ম খালি এটাই পড়ে আছে। এইবার তুই একটা জিনিস দেখ, এই পয়েন্টটা, পি পয়েন্টটা যদি ধর সেন্টারে নিয়ে চলে x = 0 করে, তাহলে সেন্টারে চলে আসবে, হ্যাঁ কি না? এই পি পয়েন্টটা টেনে 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 টেনে, তো ডিস্টেন্সটা x ছিল, টেনে 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 এইখানে নিয়ে এসেছিস, তাহলে x = 0 হবে। তাহলে লেখ at x = 0, বি ফাইনালটা ক্যালকুলেট কর। সেই জন্য আমি সলভি আমাদের সাথে ঘুরতে গেলে, আর অমিতদার সাথে ঘুরতে গেলে, অমিত মানে রাই ম্যামের বস, ও কনস্টিটিউশন পড়েছে কলকাতা পুলিশ, ও হ্যাঁ, আর কলকাতা পুলিশে? আর সলভি ম্যাম হচ্ছে আমাদের ইয়ের টিচার, এসএসটি টিচার, পলিটিক্যাল সায়েন্সে। আমি কোশ্চেন করে করে পাগলা করে দিই। হ্যাঁ, তাহলে টোটালটা কত হলো? তাহলে মিল পেলি তো? তাহলে সার্কেলের সেন্টারে তো তাই ছিল। আর সেন্টারের ডিরেকশনটা কোন দিকে ছিল? খাতা দেওয়ার পর তার ডিরেকশনটা কোন দিকে আছে সেন্টারে? ইনওয়ার্ড ছিল তো? তাহলে এইটা দেখতো সার্কেলের ইনওয়ার্ডে হচ্ছে কিনা, এখানে ইনওয়ার্ডে হচ্ছে, তাহলে ম্যাচ হলো, পুরো মিললো, পাশাটা না মিললো না? x এর ভ্যালু 0 হয়ে গেল, কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা তো ইনওয়ার্ড, মানে এইরকম ভাবে ঢুকছে। এই পিকচারটাকেই তুই যদি এরকম ভাবে বার্ড ভিউ করিস, তাহলেই তো এটা পেয়ে যাবি, বুঝতে পারলি? স্পেশাল কেস এটা। আজকে এই পর্যন্তই থাকলো, 8:30 বাজে। কোশ্চেনটা তো বললেই না ভাই। আচ্ছা, রাখলাম। বলছে না ঐন্দ্রিলা, এই ঐন্দ্রিলা না, কি নাম, দেবপ্রিয়া। হ্যাঁ স্যার। আমি স্টেটমেন্ট করেছি ডালহৌসি স্কয়ারের বর্তমান নাম। এটা 0 হয়ে গেছে। বর্তমান নাম। ডালহৌসি স্কয়ার হচ্ছে অফিস পাড়া বলে, ওই ইয়ে এই আরে ওটার নামটা বল না, যেটা খাবার পাওয়া যায় কলকাতা বিখ্যাত। চারটে অপশন দিচ্ছি, শোভাবাজার, শ্যামবাজার, পার্ক স্ট্রিট, বিবাদী বাগ। বিবাদী। ডেকার্স লেন জানিস? ডেকার্স লেন, ডেকার্স লেনটার আশপাশের পুরো রিজিয়নটাই হচ্ছে তোর ওই ডালহৌসি। হতে পারে। এটা আমাকে পাঠার লিঙ্কটা আমাকে মেসেজ করে দে। বেলজিয়ানটা পড়াশোনা ভালো হয়। আমি আরেকজনকে পাঠিয়েছিলাম, সে বললো এই মেয়েটা কলেজে ছিল 12 নম্বর
হ্যাঁ হ্যাঁ 8 বছর বয়সে শুরু করে। 8 বছর বয়সে স্কুল লেভেলের স্টাডিজ কমপ্লিট করে। ইয়েও ছিল আরেকজনও ছিল খুব বিখ্যাত ও হচ্ছে এটা পাঠা লিঙ্কটা আমাকে